আভিজাত্য থেকে যে মাঠে ভোটের মাঠে যাওয়া, সাধারণ মানুষের কাছে যাওয়া, এটা উপভোগ করছেন কেমন? হ্যাঁ, আভিজাত্য আসলে আমার বাবার কাছ থেকে আমি যেটা শিখেছি, আভিজাত্য আমার কাছে হলো মানুষ ব্যবহারেই আমাদের আভিজাত্য প্রকাশ পায়। এবং আমরা এতদিন এতটা সময় পার করে এসেছি, আমাদের পরিবার প্রায় ১০০-১৫০ বছর ধরে আমরা ফরিদপুরবাসীর পাশে আছি, আমরা নেতৃত্ব দিচ্ছি। আমাদের কাছে নেতৃত্বটা দেওয়া হলো সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সুখ দুঃখ। আপনারা জানেন যে এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ যে তারা প্রান্তিক পর্যায়ে আছে, তো তাদের পাশে থেকে নেতৃত্ব দেওয়া এবং তাদের সুখ দুঃখটা বোঝা, এভাবে করে নেতৃত্ব দিয়েছি। এটা হয়তো বা আপনাদের কাছে আভিজাত্য, কিন্তু আমাদের কাছে হলো যে নেতৃত্বটা হলো মানুষের পাশে থাকা। এই যে প্রান্তজনের মানুষের বা প্রান্তজনের সঙ্গে থাকা, থাকতে যে আপনি কবে থেকে এই জায়গাতে আসলেন? এই যে মানে আপনি যদি আপনার ছেলেবেলাটাও তো এই বাড়িতেই বা ঢাকাতে বা এই পরিবারের সঙ্গেই, তো আপনি এই প্রান্তিক মানুষের সঙ্গে যে যোগাযোগের জায়গাটা বাবার হাত ধরে নাকি দাদার হাত ধরে কীভাবে আসলেন? না, আমার দাদা তো মারা গেছে আমি যখন অনেক ছোট, কিন্তু দাদার অনেক গল্প শুনেছি। এবং আমরা আসলে রাজনীতিক পরিবার, সব সময় আমাদের বাড়িতে রাজনীতির চর্চাটা আমরা দেখেছি। সব সময় দেশ বিদেশের রাজনীতি নিয়ে আলাপ আলোচনা আমার বাবাকে দেখেছি, আমার চাচারা, এবং আমার দাদার গল্পটা শুনে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তো দাদার গল্পটা যদি একটু শোনান, মানে কি? আমার দাদা উনি জমিদারের ছেলে ছিলেন, উনি নিজে জমিদার ছিলেন, অনেক প্রভাবপতি ছিল তাদের, জমিদারি ছিল, কিন্তু সে জমিদারির থেকে সে রাজনীতিতে নেতৃত্ব দেওয়া শুরু করলো, রাজনীতিতে চলে আসলো। এবং তার রাজনীতিটা ছিল এই যে আমাদের বাড়িটা, আমার দাদা যখন সেন্ট্রালে রাজনীতি করতেন, যখন সে ফরিদপুরে আসতেন, এখানেই সে বসতেন, এই জায়গাতেই সে বসতেন। এবং তার চারিদিকে সব তার তখন তো বলা হতো প্রজা, তো তার ফরিদপুরের মানুষরা যে তার পাশে থাকতো, পাশে বসে তাদের সমস্যার কথা বলতো। এবং মানুষ খুব অসহায় ছিল তখন, খুবই গরিব অবস্থা তখন তাদের, এবং সকলে তার কাছে যে সমস্যাটা নিয়ে আসতো, কেউ কোনোদিন এই বাড়ি থেকে খালি হাতে ফিরে যায়নি। উনি জমিদার ছিলেন, হ্যাঁ, কিন্তু সে সব জমিদারের মতো ছিলেন না, উনি ছিলেন হলো প্রজাহিতৈষী। হ্যাঁ, সেরকমই জমিদার আর ছিলেন। বাবাকে দেখলেন, বাবার রাজনীতি? আমার বাবা উনি খুব একজন আলোকিত মানুষ ছিলেন। আমার বাবাকে আমি যতটা দেখেছি রাজনীতিতে, উনি 1979 সালে প্রথম এমপি হন। ওনারও তেমনি, আমি যেমন একটা রাজনৈতিক পরিবার, উনিও তেমনি বেড়ে উঠেছেন একটি আমার রাজনৈতিক পরিবারে। ওনাকে দেখেছি খুব ধৈর্য সহ্য ছিলেন, মানুষের সাথে খুব সহনশীল ছিলেন, মানুষের সাথে ব্যবহার খুব ভালো ছিলেন, তার ভালো ছিল। ফরিদপুরের মানুষের জন্য তার প্রাণ নিবেদিত ছিল সব সময়। উনি মন্ত্রী ছিলেন, কিন্তু 91 সালে, তার আগেও মন্ত্রী ছিলেন, কিন্তু উনি শুক্রবার শনিবার উনি 2টা দিন ফরিদপুরে আসতেনই। উনি ঢাকা থেকে চলে আসতেন ফরিদপুরে, এবং ফরিদপুরবাসীর সকল সমস্যার কথা শুনতেন এবং সমাধান করার চেষ্টা করতেন। এবং তার ফরিদপুরের কাজে তাকে আমি দেখেছি, 2টা দিন উনি আসবেনই ফরিদপুরে। যে রাজনীতির স্লোগান, রাজনীতির মিছিল, এগুলির সঙ্গে আপনার যুক্ত হওয়া কবে থেকে, বা আপনার প্রথম স্লোগান আপনাকে মোহিত করে কখন, কোন বয়সে? যেহেতু রাজনীতিটা খুব কাছে থেকে দেখেছি, সবসময় আকর্ষণ ছিল মানুষের জন্য করার, মানুষের দুঃখ দুর্দশা দূর করার। আস্তে আস্তে যখন আমার 2008 সালে প্রথম আমার বাবা এখান থেকে হেরে যায়, হ্যাঁ, ওইটা আমাদের জন্য খুব শকিং ছিল। তো তখন থেকে রাজনীতিতে আসা, বাবার পাশে পাশে থেকে, উনিও একটু বয়স হয়ে যাচ্ছিল, অসুস্থ, তো ওনার পাশে পাশে থেকে ওনাকে সহযোগিতা করতাম। তখন থেকে অ্যাক্টিভ মোটামুটি ফরিদপুরে। তারপরে 2018 সালে আপনি সক্রিয় হতে শুরু করি। ওনার হেরে ফরিদপুরে। যাওয়ার পর থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে প্রতিবার যে উনি জয় হয়ে আসতেন বা আপনাদের পরিবার থেকে এই আসনটা ছিল, সেটা পুনরুদ্ধারের একটা হ্যাঁ চেষ্টা, যে আবার একটা ফিরিয়ে আনা চেষ্টা। যায় হ্যাঁ, কিনা। 2018 সালের নির্বাচনটা আপনারা জানেন কেমন হয়েছে, আমার বাবার উপরে হামলা হয়েছিল।
এবং ফরিদপুরবাসীরকেও অনেক কষ্ট পোহাতে হয়েছে, জেল জুলুম, অনেক কষ্ট, এটা আসলে বলে শেষ করার না, আপনারা সকলেই জানেন। তখন আমাকে যখন একটি খুনের মামলা দিয়ে দেওয়া হলো আমার উপরে, তখন আমি জেলও খাটলাম। আচ্ছা, তখন থেকে আপনার মনে হয় উপর অ্যাক্টিভিটির মানে আমার হত্যা মামলা, এবং আপনি কারাগারেও থাকলেন, কারাগারেও ছিলাম। কতদিন ছিলেন কারাগারে? 4 দিন 3 রাত কারাগারে ছিলাম, যদিও আমার অত কষ্ট হয়নি, কিন্তু ফরিদপুর তখন কারাগারে? তখন আমি উপলব্ধি করেছি আমাদের নেতাকর্মীরা কত কষ্ট করেছে। তারা মাসের পর মাস জেল জুলুম সহ্য করেছে, বাড়ি ছাড়া ছিল, এবং তখন থেকে আরও বেশি আমি, তারপরে পোস্ট একটা হলো আমার মহিলা দলে যুগ্ম সাধারণ সম্পাদক, তখন থেকে বেশি অ্যাক্টিভ, এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখে আমি খুবই অনুপ্রাণিত হতাম যে উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, এবং সেটা আমি মনে রেখে, মনে প্রাণে সেটা যে অন্যায়ের সাথে আপোষ মানে করব না আপনাকে এই বিষয়টি রাজনীতিতে। মানে প্রণোদিত করেছে। হ্যাঁ, হ্যাঁ, খুবই ইন্সপায়ার করে একটু বেগম এই যে খালেদা জিয়ার রাজনীতিতে ফিরবো, রাজনীতি। তার একটু আসি যে আপনার স্কুল এবং কলেজ জীবন। স্কুল, আমি স্কুলে গেছি হলিক্রস স্কুল, এবং হলিক্রস কলেজে ইন্টারমিডিয়েট পাশ করেছি, তারপরে বিকম ঢাকা সিটি কলেজ থেকে করেছি। তো এই স্কুলে যখন ছিলেন তখন কি যে মানে বিভিন্ন রকম, তো আমরা বহুমাত্রিক অনেক কিছুর সঙ্গে জড়িত হওয়া যায়, বিতর্ক নানা কিছুর সঙ্গে, হ্যাঁ, যেগুলো অনেক সময় কিন্তু রাজনীতিতে সহায়তা করে, সেরকম কিছুর সঙ্গে কি আপনি যুক্ত ছিলেন? আমি এমন একটা স্কুলে পড়েছি যেখানে সব সময় আমাদের শৃঙ্খলার মধ্যে থাকতে হলিক্রস। উৎসাহিত করতো হলিক্রসে, এবং আমাদের খুব নীতি আদর্শের মধ্যে দিয়ে আমাদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিত স্কুলে, এবং আমাদের খেলাধুলার মধ্যে রাখতো, স্পোর্টসের মধ্যে। আমি অতটা গান বাজনার মধ্যে যাওয়া হয়নি, কিন্তু স্কুলের সব অ্যাক্টিভিটির মধ্যে আমরা থাকতাম, স্পোর্টস বলেন, এবং পড়াশোনাটার দিকেই বেশি মনোযোগ আমাদেরকে দিতে বলা হতো স্কুলে, এবং নৈতিকতা শেখানো হতো আমাদের স্কুলে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এটা আমাকে জীবনে চলার পথে আমাদের স্কুলের যে শিক্ষা, ওইটা খুবই একটা ভাইটাল রোল প্লে করে। পরবর্তীতে কলেজেও আপনি ছিলেন হলিক্রসেই। আমাদের হলিক্রসে একটা কথা আমার মনে পড়ে, যেদিন আমাদের স্কুল থেকে আমরা বিদায় নিব ম্যাট্রিক পরীক্ষার আগ দিয়ে, আমাদের সিস্টাররা, তখন মিশনারি সিস্টাররা, আমেরিকান সিস্টাররা আমাদেরকে পড়াতো, তখন সিস্টার আমাদেরকে বলেছিল যে একটা মেয়ে মানুষ দেশ গড়তে পারে, একটা মহিলা মানুষ, একটা নারী দেশ ধ্বংস করতে পারে, তো তোমরা সেই নারী হবা যে দেশ গড়তে পারে। এখনও সেই কথাটা আমার মনে পড়ে। এবং এবারে ভোটে যেহেতু আপনি আপনার সিস্টারদের কথা বললেন, এবার তো নারী একটা বড় ইস্যু হয়ে উঠেছিল, যে নারীরা মানে এই যে ভোট পরবর্তী অবস্থায় নারীরা কিভাবে তার যে পরিবারের কথা বলেন বা তার যে কর্মক্ষেত্রে তার অবস্থাটা কী হবে, এটা একটা বড় ইস্যু তৈরি হয়েছিল, তাই না ভোটে? নারীরা সচেতন, এখন বাংলাদেশের নারীরা অনেক সচেতন আমি মনে করি। তারা ন্যায়ের পথে থাকতে চায়, তারা সত্যের পথে থাকতে চায়, তাই বলে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে সেটা কিন্তু তারা বরদাস্ত করবে না। নারীরা এখন খুবই শিক্ষিত, তারা অফিসে চাকরি করে, তারা কর্মক্ষেত্রে যাচ্ছে। আমি আশা করি নারীরা কর্মক্ষেত্রে যাবে তাদের নিজেদের মর্যাদা সম্মান রক্ষা করে, এবং নারীর মর্যাদা, নারীকে যেন কেউ আঙুল তুলে কোনো কিছু কটূক্তি করতে না পারে। আপনি যে এবার ভোটারদের ঘরে ঘরে গেলেন, ভোটারদের কাছে গেলেন, তারা এবার আপনার কাছে কি চেয়েছে? সাধারণ ভোটাররা চেয়েছে উন্নয়ন, হ্যাঁ, তাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের সন্তানদের স্কুল যেন উচ্চশিক্ষা তারা গ্রহণ করতে পারে বাচ্চারা, এবং শিক্ষা গ্রহণের পরে কর্মসংস্থান, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। তাদের দাবি ছিল যে বাচ্চাদের চাকরির, তাদের সন্তানদের চাকরি, এবং তাদের বাড়ির সামনে যে রাস্তাটা সেটার উন্নয়ন, এবং নিরাপত্তা, তারা নিরাপত্তাটা নিশ্চিত করতে বলেছে আমাকে, এবং বিশেষ করে একটি হিন্দু সম্প্রদায়ের যে গ্রুপটা, তারা আমার কাছে বারে বারে বলেছে আমাদের নিরাপত্তাটা আপনার ব্যবস্থা করবেন। তো আমি মনে করি ফরিদপুরে কোনো হিন্দু সম্প্রদায় ভাই বোনের উপরে কোনো দিন একটা বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তাদের উপরে কোনো জুলুম অত্যাচার হয়নি।
এমনকি আমি যদি আগের কথাই বলি 1947-এ এই একমাত্র ফরিদপুরে দেশ বিভাগের হ্যাঁ সময়, দেশ হ্যাঁ। বিভাগের সময় অনেক রাইট হয়েছে, একমাত্র ফরিদপুরে কোনো রাইট হয়নি। আমার দাদা বলেছিলেন যে আমি যতদিন বেঁচে আছি কোনো হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের উপর কোনো আঁচড় পড়বে না। তো ফরিদপুরটা একটি শান্তির এলাকা, অসাম্প্রদায়িক। এখানে অসাম্প্রদায়িক একটি এলাকা। আমরা শান্তিতে বিশ্বাস করি। ফরিদপুর সদরটা, বিশেষ করে ফরিদপুরের সদরের মানুষ শান্তিপ্রিয় এবং সেরকমই বজায় থাকবে। সাংস্কৃতিক একটা কিন্তু ফরিদপুরের একটা ঐতিহ্য আছে না একদম, সেটা কবি জসিমউদ্দিন। এখানে তো অনেক পুরনো বিদ্যায়তনগুলো আছে, এখানে সাংস্কৃতিক চর্চাও হতো একসময় খুব ভালো, তাই না? অনেক গুরুত্বপূর্ণ লেখক, এই উপমহাদেশের গুরুত্বপূর্ণ লেখকরাও ফরিদপুরে ছিলেন। সেই জাতীয় ফরিদপুরকে আপনার কী মনে হয় এখন সাংস্কৃতিক চর্চায় ফরিদপুরের অবস্থানটা কী? আসলে ফরিদপুর লাস্ট এই 15 বছর অনেক পিছিয়ে গেছে সব দিকে, সাংস্কৃতিক বলেন, শিক্ষা দীক্ষা বলেন, উন্নয়নের কথা বলেন, সব দিকেই পিছিয়ে আছে ফরিদপুর। আমরা চেষ্টা করব অবশ্যই। আমাদের এখানে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি, প্রতি বছর একটি মেলা হয়, সেগুলোর দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে এবং সাংস্কৃতিক চর্চাটার মাধ্যমেই কিন্তু একটি দেশ এগিয়ে যেতে পারে উন্নয়নের দিকে। সাংস্কৃতিক চর্চাটা খুবই প্রয়োজন, তার সাথে সাথে ক্রীড়ার দিকেও আমাদের মনোযোগী হতে হবে, কারণ যুব সমাজ আমরা দেখি অনেক সময় মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে এবং ফরিদপুরে মাদকের প্রসার কিন্তু অনেক ঘটেছে, হ্যাঁ, এই গত 10-15 বছরে। কিন্তু দেখার কেউ ছিল না, জবাবদিহিতা ছিল না, প্রশাসনেরও না, কারোই না। ওই দিকটা ঠিক করলে আমার মনে হয় সব দিকে, সাংস্কৃতিক বলেন, ক্রীড়া বলেন, শিক্ষা উন্নয়ন বলেন, সব দিকে ইনশাল্লাহ সব সেক্টরে ফরিদপুর মানে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে, অবস্থা নিতে হবে। এই যে আমরা এই মাদকের বিরুদ্ধে আপনি তরুণ এবং কিশোর, হ্যাঁ, তাদেরকে ব্যস্ত রাখার জন্য আপনি কী করবেন? তারা তো এই যে খেলার মাঠ হারিয়ে বসে আছে, তারা নাটক করার মঞ্চ কমে গিয়েছে, জায়গাগুলো কমে গিয়েছে, হ্যাঁ, সেই জায়গা থেকে মানে শিল্পকলাতেও আগের মতো হয়তো সেই না, সুযোগটা কম। সেই প্র্যাকটিসগুলো নেই আসলে। শিল্পকলাও অতটা অ্যাক্টিভ না, কিছুটা আছে। এবং আমি যেহেতু এখানে সংসদ সদস্য হয়েছি, ইনশাল্লাহ প্রতিটি সেক্টরে সাংস্কৃতিক চর্চা বলেন, শিক্ষা বলেন, ক্রীড়া, সব দিকেই যদি খেয়াল করা হয়, এখন জবাবদিহিতা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি অ্যাকাউন্টেবল টু দ্য গভর্নমেন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিটি মুহূর্তে জবাবদিহিতার মধ্যে রেখেছে। আমরা কাজের মাধ্যমে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। সেটা দেশের এবং মানুষের প্রতি আমার প্রতিশ্রুতি এবং ওয়াদা। এবং মাদক থেকে দূরে থাকবে যুব সমাজকে আপনার এনগেজ করতে হবে, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আপনার ডিবেট বলেন, সংস্কৃতি বলেন, গান বাজনা, তারপরে পড়াশোনার দিকে তো থাকতেই হবে। তারা যেন তাদের অবসর সময়টা অন্যদিকে ধাবিত না হয় কোনো। আমি প্রান্তিক মানুষের কথা বলছিলেন, আপনার দাদার সময় থেকে বলছিলেন, সেই যে কৃষি তো একটা মূল যে বিষয়, যে এখানে তো পাটের একটা বড় জায়গা ছিল, একটা অহংকারের জায়গা ছিল পাট, তারপর তো পেঁয়াজ আছে। সেটাতে কৃষকের যে তার যে উৎপাদন খরচটা উঠে আসা, প্রাপ্য মূল্য পাওয়া, সেই জায়গাতে আপনার পর্যবেক্ষণটা কি? কৃষক হলো এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রাণ কৃষকরা। তো এই দিকে আমাদের দলের বিশেষ দৃষ্টিপাত আছে। আমরা কৃষক কার্ড করছি, এতে করে কৃষক ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক সবই তারা পাবে সরকারের পক্ষ থেকে। এবং তারা যেই ফসলটা ফলাবে তারা যেন সেই ন্যায্য মূল্যটা পায়, সেটার ব্যবস্থাও আমরা করছি। মধ্যস্বত্ব ভোগীরা যেন বেশি লাভ নিয়ে চলে না যায়, সেদিকে আমাদের দৃষ্টিপাত আছে। এবং পাটের কথা বললেন, পাট এই ফরিদপুরে সবচেয়ে বেশি ফলন হতো। পাট আমরা ছোটবেলায় পড়েছি, সবচেয়ে গুণগত মানে ভালো পাটটাই ফরিদপুরে হতো। এবং পাটটা আমরা জানি যে সোনালী আঁশ, এটাই আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় ইনকাম ছিল এক্সপোর্ট করে। তো সেটা বিলুপ্তির পথে। এবং আমাদের একটি জুট মিলও আছে আমাদের পরিবারের, সেটা ওইটাও এই পাটের বিলুপ্তির সাথে সাথে আমাদের মিলও ক্ষতিগ্রস্ত। এবং মিলে যে লোনগুলো, সেইটা ইন্টারেস্ট অনেক বেশি, এদিকে লাভ হচ্ছে না, এদিকে রুগ্ন অবস্থায় পাট শিল্প।
এই পাট শিল্প ফিরিয়ে আনার জন্য আগের অবস্থায় আমার ভূমিকা থাকবে। এই ভূমিকা সরকারের থাকবে। পক্ষ আপনারা থেকে। রুগ্ন বললেন, তো রুগ্ন বলতে যে আমি ফরিদপুরে ঘুরে দেখেছি যে পাট যে জাগ দেওয়া, আপনি শব্দের সঙ্গে তো পরিচিত, যে হ্যাঁ, হ্যাঁ। পাট পচানো, তার কিন্তু ঠিক মতো পানির ব্যবস্থা নেই, কমে যাচ্ছে, পুকুর কমে যাচ্ছে, খালে পানি নেই, নদী শুকিয়ে যাচ্ছে। এই জায়গা নিয়ে আপনি কী ভাবছেন? হ্যাঁ, পানির অভাবেই এই যে পাট জাগ দেওয়াটা বাধাগ্রস্ত হয়। আমরা ইনশাল্লাহ আমাদের দলের পক্ষ থেকে আমরা খাল খনন কর্মসূচি নিয়েছি এবং ফরিদপুরে যেই রুগ্ন খালগুলো আছে, নদীগুলো আছে, সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। ইনশাল্লাহ সেটা হাতে নিলে, আমরা কাজ শুরু করলে আমি আশা করি এই সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। মানে নদীগুলো তো নাব্যতা হারিয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে দখল, তা দখল যদি রাজনৈতিক, শোনা যায় যে রাজনৈতিক বা প্রভাবশালীরা করে, সেই জায়গাতে আপনি কাজ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তা নাহলে আমি এমপি হলাম কেন? মানে অতীতে দেখা যাচ্ছে সংসদ সদস্যরাও এক জায়গায় অসহায় বোধ করেন। না, এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমার সংসদ সদস্য হওয়ার একটাই উদ্দেশ্য, এই ফরিদপুরের মানুষ যেন ভালো থাকে, তারা যেন ক্ষতির মধ্যে থাকবে আর আমি এমপি থাকবো, এই দুটো একসাথে হবে না ইনশাল্লাহ। তাদের সকল দুঃখ দুর্দশা আমি দূর করব। এই নদীর ভরাট বলেন, নদী দখল বলেন, এটা ইনশাল্লাহ আমি দূর করব। এবং পদ্মা, এই আপনারা জানেন যে যে কোনো সভ্যতা একটি নদীর পাশেই সভ্যতা গড়ে ওঠে, গড়ে ওঠে। তো আমাদের এই পদ্মা নদীর পাড়ে আমাদের এই ফরিদপুরের বাসী, এটাই হলো আমাদের প্রাণ। এটা নাব্যতা ফিরিয়ে আনা, এবং আমাদের দলের পক্ষ থেকে পদ্মা বাঁচাও একটি কর্মসূচি আছে, সেটা ইনশাল্লাহ কার্যকর হলে এই সমস্যাগুলো আমি বিশ্বাস করি, দৃঢ়চিত্তে বিশ্বাস করি এই সমস্যাগুলো সমাধান হবে। আপনি সংসদ সদস্য হয়েছেন, একটা সংসদ সদস্যের সাফল্য নির্ভর করে এবং ওই অঞ্চলের, ওই নির্বাচনী এলাকার সাফল্য নির্ভর করে যে অন্যান্য যে স্থানীয় সরকারগুলো আছে কাজ করে, যেমন আগামীতে আপনারা পৌরসভা দিবেন, উপজেলা, জেলা পরিষদ, সেই জায়গায় বলা হয় যে ওইখানে যারা সংরক্ষিত আসনে আসেন বা যিনি প্রধান থাকেন, তারপরে যে সদস্যরা, বিশেষ করে নারী সদস্যরাও কাজ পায় না। এটা আপনি নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পর, যে কাজ পায় না, মানে তাদেরকে ধরেন যে উপজেলা চেয়ারম্যান হলেন, যে বাকি যে সদস্যরা থাকেন বা সংরক্ষিত আসনের যিনি থাকেন, তাকে ওইভাবে কাজ বন্টন করা হয় না বা তার কথা শোনা হয় না। এই অভিযোগগুলো কিন্তু স্থানীয় সরকার থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। না, এটা কিছুটা শুনেছি, আমি এটা খুব জানি না যে মহিলা সদস্যরা কাজ পায় না। কিছুটা সত্যি, এখানেও একজন মহিলা মেম্বার ছিল, উনি বলছিল যে আমাকে দেয় না। আসলে আমি তৃণমূলে মানুষের সাথে কাজ করি, মানুষের প্রতিটা মানুষের সমস্যার কথা আমি শুনি। তো এরকম সমস্যা থাকলে সদস্যদের, যে মেম্বারদের, তারা আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারে, আমার কাছে আসতে পারে। এখন তো উন্নয়নের সময়, এখন নতুন একটি সরকার, নতুন একটি দেশ, অনেক উন্নয়নের কাজ থাকবে, সবাই কিছু না কিছু ভাগ পাবেই আমার মনে হয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. এবং উন্নয়ন কথা বললেন, তো উন্নয়ন নিয়ে অনেক রকম কথা শোনা যায়, যে অনেক উন্নয়ন হচ্ছে, কিছু উন্নয়ন দৃশ্যমান, কিন্তু উন্নয়নের পুষ্টিগুণটা কম, যে উন্নয়ন টেকসই উন্নয়ন না, কিছু উন্নয়ন দৃশ্যমান থাকে। সেই উন্নয়নটা আপনার কী উন্নয়ন করবেন? দৃশ্যমান উন্নয়ন, নাকি সেটা একটা টেকসই বিষয়টা থাকবে? দৃশ্যমান যে উন্নয়নগুলো, সেগুলো টেকসই হওয়াটা ইম্পর্টেন্ট। আপনি দৃশ্যমান যদি বলেন যে একটি রাস্তা বা একটি স্কুল নির্মাণ, মন্দির, মসজিদ, হ্যাঁ, তো যারা এটা নির্মাণ করবে তারা দুর্নীতি না করে একটি মজবুত রাস্তা নির্মাণ করলেই তো সেটা টেকসই হবে। জনশক্তি যে বাড়ানোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করা, যে আমাদের তো স্থানীয় বাজারেও যেমন দক্ষ জনশক্তির ঘাটতি আছে, আবার আমাদের জনশক্তি তো বিদেশেও যাচ্ছে, দেশের বাইরেও কাজ করতে যাচ্ছে। সেই জায়গা থেকে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে ফরিদপুরে আপনার কোনো মানে কী ধরনের উদ্যোগ নেবেন? দক্ষ জনশক্তি যদিও ওরকম নেই, তারা ট্রেইনড হয়ে বিদেশে যায় না, অদক্ষরাই যাচ্ছে। হ্যাঁ, অদক্ষরা যাচ্ছে। তাতে করে হয় কি, ওই যে ওরা বেতনও কম পায়, আবার ফেরত চলে আসতে হয়, কাজের নিশ্চয়তা থাকে না। নিশ্চয়তা থাকে না। দক্ষ জনশক্তি
আমাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি বিদেশে আমাদের পাঠানোর সেই পরিকল্পনা আমাদের দলের পক্ষ থেকে আছে এবং ফরিদপুর থেকে অনেক জনশক্তি কিন্তু ম্যান পাওয়ার কিন্তু অনেক বাইরে যায়, বাইরে থাকে। হ্যাঁ বাইরে থাকে। আচ্ছা। তো আমরা অবশ্যই এখানে ফরিদপুর বিশেষ থাকবে, ফরিদপুরে উদ্যোগ থাকবে যে তারা যেন এখানে ট্রেনিং নিয়ে বাইরে কাজ করতে যায় এবং আমরা সেটা কারিগরি শিক্ষা বলেন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমেই দেশেও দক্ষ জনশক্তি তৈরি করব এবং বাইরে যারা যাবে তারাও যেন দক্ষ জনশক্তি হয়ে বাইরে যেতে পারে। যোগাযোগ ব্যবস্থার যতটুকু উন্নয়ন হয়েছে বা সামনে আপনাদের যে পরিকল্পনা আছে সেক্ষেত্রে ফরিদপুরের শিল্পায়ন, হ্যাঁ মানে কাজে জায়গা যেন আপনার একটা শিল্প পরিবারের সাথে যুক্ত, যেহেতু পাটকল আছে, কিন্তু পাটকলগুলো সেভাবে এখানে বিকশিত হয়নি, দু একটি হয়তো বেসরকারি খাতে হয়েছে, রাষ্ট্রায়ত্তগুলো হয়তো বন্ধ আছে। এই জায়গায় শিল্পায়ন বা বিনিয়োগের জায়গাটার পর কী ভাবছেন? বিনিয়োগের জায়গাটা তখনই সাকসেসফুল হবে, এখানে ইনভেস্টমেন্ট তখনই ফলপ্রসূ হবে যখন এই ফরিদপুরে গ্যাসের সরবরাহটা শুরু হবে। গ্যাস ছাড়া এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খুব গ্যাসের কঠিন। তো সংকট, আমাদের তো জাতীয়ভাবেই সংকট, ঘাটতি আছে। না, জাতীয়ভাবে সংকট হলেও আমি মনে করি গ্যাস অনেক জায়গাতেই গ্যাস উত্তোলন সম্ভব, সেটা রিসার্চ করে অনেক জায়গাতেই গ্যাস আছে, সেটা রিসার্চ হয়নি আমাদের উত্তোলনের। মানে উত্তোলনের আবিষ্কার করতে হবে, খুঁজে বের করতে হবে। এটা করলে এবং ডিপ সি আছে গ্যাস উত্তোলন, এগুলা নিশ্চয়ই আমি আশা করি এই সরকার এসছে, নতুন সরকার, আমরা সেটা সেই ক্ষেত্র তৈরি করার আমাদের সুযোগ হবে এবং গ্যাস সরবরাহ হলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে এখানে কর্মসংস্থানও হবে। কৃষিভিত্তিক যে আমাদের শিল্পায়ন সেটা তো সম্ভব কিছুটা হলেও, সেই দিকে আপনাদের চিন্তা আছে কিনা যে ঠিক আছে বৃহৎ শিল্প না হলেও এই যে যেহেতু এখানে অনেক কৃষিপণ্য তৈরি হচ্ছে, কৃষিভিত্তিক শিল্পায়ন কিন্তু কুটির শিল্প, পাটজাত এগুলো কিন্তু আমাদের এখানে আছে। হ্যাঁ আমাদের বিস্তারের কথা বলছি আর কি। হ্যাঁ এটা বিস্তার এখন হবে ইনশাল্লাহ, আমি আছি। এতদিন তো হয়নি, এতদিন তো আটকানো ছিল সব রকম উন্নয়নই ফরিদপুরে, একটা অভিভাবকহীন এলাকা ছিল, কোনো এমপি ছিল না আমাদের এখানে, যার নিজের উন্নয়নে ব্যস্ত ছিল সবাই। তো ইনশাল্লাহ আমরা এখন একটি নতুন দেশের মানুষকে ভালোবেসে সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি এবং সেটা মূল্যায়ন করে মানুষকে সাথে নিয়ে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাব। দলের তো একটা ইশতেহার আছেই, কিন্তু আপনি যখন রাজনীতি শুরু করলেন, পদ পেলেন এবং ভাবছেন যে আমি সংসদ সভাপতি হব, একদিন দায়িত্ব নিব, তখন আপনার ব্যক্তিগত ইশতেহার কী ছিল রাজনীতিতে? আমার ব্যক্তিগত ইশতেহার ছিল যে আমাদের ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় নেই, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি করতে হবে এবং স্কুলগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং শিল্পায়ন করতে হবে। গ্যাস সরবরাহ, ইউনিয়নগুলোতে আমার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি সেগুলোতে, এবং চর এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। আপনার যে নির্বাচনের চরগুলোর কি অবস্থা এখন? চরগুলো এখনও সেই একই অবস্থায় আছে যে তারা যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে হয়, নৌকা দিয়ে ট্রলার দিয়ে চরে যেতে হয়, তারপরে মোটরসাইকেল দিয়ে বাড়িতে যেতে হয়, যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত চর এলাকাগুলো উন্নয়ন করে তারপরে এখানে সোলার প্যানেল করে বিদ্যুতের উন্নয়ন করা যায়। চরগুলোতে বিস্তীর্ণ ভূমি আছে, কৃষিখাতেও এখানে অনেক উন্নয়ন করা যায়। স্বাস্থ্যের কি অবস্থা? স্বাস্থ্য কতটুকু ভালো? স্বাস্থ্যর অবস্থা, একটি 500 বেডের মেডিকেল কলেজ হাসপাতাল আছে, কিন্তু খুব বেহাল অবস্থা আসলে। ওখানে এনজিওগ্রামের মেশিন আছে বাট টেকনিশিয়ান নাই, অন্যান্য সুবিধাগুলো নাই, আলট্রাসোনোগ্রামের ব্যবস্থা নেই। ওখানে মানুষরা আসে ফরিদপুরের বিভিন্ন জেলার থেকে, রোগীরা আসে কিন্তু দেখা যায় যে হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু তাদের আলট্রাসোনোগ্রামের জন্য তাদের অন্য জায়গায় যেতে হচ্ছে। বেহাল অবস্থা। এই সুচিকিৎসার জন্য যেমন মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন দরকার, সংস্কার দরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উন্নয়ন করতে হবে এবং আমাদের দলের পক্ষ থেকে মানুষের বাড়ির কাছে যেন তারা সুচিকিৎসা পায়। প্রতিটি ইউনিয়নে আমরা কমিউনিটি ক্লিনিক
করার পরিকল্পনা নিয়েছি। আচ্ছা, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক। সুচিকিৎসা এবং সুলভ মূল্যে যাতে চিকিৎসা পায় প্রান্তিক মানুষেরা। আরও যে আমরা নারী নিয়ে আলাপ করলাম, তো নারীর ক্ষমতার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, বাল্য বিবাহ নিয়ে অনেক কথা হয়েছে, হয়, কিন্তু সেইটা পুরোপুরি যে প্রতিরোধ করা যাচ্ছে, আটকে রাখা যাচ্ছে তা না। এই জায়গাটা নিয়ে আপনি ভেবেছেন কিনা কখনো? আসলে এই বাল্য বিবাহ এগুলো গ্রামের মেয়েদেরকে বাবা মা বোঝা মনে করে তাড়াতাড়ি বিয়ে দিতে চায়। হ্যাঁ, আসলে সব কিছুর মূলে আমার কাছে মনে হয় যে মানুষের শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবে মানুষের সচেতনতাটা নেই, সেটা তৈরি করতে হবে। আমার কাছে মনে হয় যে বাবা মাকে সচেতন হতে হবে, তাদের সন্তানের ভবিষ্যৎ, এখানে আমাদের সরকারের এবং আমার করার অনেক কিছু আছে। হ্যাঁ, আমি ভাবছি যে রাত্রিকালীন স্কুল করলে বাবা মাকে, যারা অশিক্ষিত তাদেরকে একটু শিক্ষার আলো পৌঁছে দিলে, বয়স্ক শিক্ষা, হ্যাঁ বয়স্ক শিক্ষা তাদেরকে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় ছিল। তো সেটা করা, মানুষকে সচেতন করতে হবে যে তারা তাদের সন্তানকে বাল্যবিবাহের মাধ্যমে তাদের কি অধিকার থেকে বঞ্চিত করছে। একটা মানুষের জীবন তো খালি বিয়ে দিয়ে দিলেই একটা সন্তানের, একটা মেয়ের সমস্যা সমাধান হলো না। একটি সঠিক মানুষের কাছে তাদের বিয়ে, ভালো মানুষের কাছে বিয়ে, এবং সে যখন নিজে স্বাবলম্বী হবে আরেকজনের উপর তো তার নির্ভর করতে হবে না। তো এইভাবে করে আমি সচেতনতার মাধ্যমে স্বাবলম্বী করে, এবং অনেক মাদের, মেয়েদের আমি প্রশিক্ষণের ব্যবস্থা করছি। ইউনিয়নে সেলাই প্রশিক্ষণ থেকে শুরু করে, যেন তারা নিজেরা কাজ করে তাদের আর্থিক একটা উপার্জনের অবস্থা হয়, এবং যেন সমাজ বলেন, পরিবার বলেন, স্বামী বলেন, সকলে যেন নারীদেরকে একটা সম্মানের চোখে দেখে। গ্রামে গ্রামে ঘুরতে যে আপনার এটা দেখা হয়েছে কিনা যে সব পরিবার বা প্রান্তিক মানুষ তো ব্যাংক থেকে ঋণ আসলে পায় না, তারা বিভিন্ন রকম সমিতির কাছ থেকে, এনজিওর কাছ থেকে বা মহাজনের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাজনী একটা ঋণ প্রথা কিন্তু এখন মানে আমাদের সমাজ থেকে যায়নি। এই জায়গা থেকে ঋণ সহজ করা বা মানে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে সে একটি, হয়তো এখন তো আমাদের চলে অটোরিকশা, বা সে একটা দোকান দিবে, সেই জায়গাগুলোতে সহজ ঋণের ক্ষেত্রে আপনাদের ভাবনাগুলো কী? ঋণ তো আসলে একটা সমস্যার সমাধান না। আপনি ঋণ তখনই নিতে পারেন যখন আপনার একটা ইনকাম সোর্স থাকবে, উৎস থাকবে। হ্যাঁ, তো ইনকাম সোর্স নাই, কিন্তু ঋণের বোঝা, সুদ বাড়ছে, এই জিনিসগুলো আসলে গ্রামের ভেতরে আমি দেখি, গ্রামে ইউনিয়নগুলোতে। এটা আপনি একটু খুব ভালো টপিক বলেছেন। ব্যক্তিগত পর্যায়ে আমার মনে হয় এগুলো বন্ধ করাটা উচিত, কারণ ওখানে সুদের হার মনে হয় বেশি থাকে। অনেক পরিবারের কথা আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন যে আত্মহননের পথ বেছে নেয় পরিবার সহ, হ্যাঁ, যখন ঋণ পরিশোধ করতে না পারে। তো আমার কাছে মনে হয় যে এই সমস্যাটার সমাধান হলো যে একটা আয়ের যদি ব্যবস্থা হয়, একটি পুরুষ লোক একটি পরিবারে আয় করে, সাথে সাথে যদি একটি স্ত্রীও আয় করা শুরু করে, হ্যাঁ, ডাবল ইনকাম ফ্যামিলি যদি, হ্যাঁ, তখন আমার মনে হয় এই ঋণও তারা কম নিবে, হ্যাঁ, একটা সচ্ছলতাও আসবে। আপনার বাবা তো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। জি, হ্যাঁ, তা সেই জায়গা থেকে এই যে পরিবার পরিকল্পনা যে কর্মসূচিটার সঙ্গে হয়তো আপনি পরিচিত, ওইটাকে আপনি এখন কতটা সক্রিয় দেখেন? সেটা হচ্ছে, আপনি যেহেতু আয়ের উৎসের কথা বললেন, একটা সচ্ছলতার কথা বললেন, সেটার সাথে তো জড়িত। তা মাঠ পর্যায়ে এই পরিবার পরিকল্পনা কর্মসূচিগুলো গত কয়েক বছরে তো আমরা খুব একটা মাঠে দেখেছি কিনা জানি না, সেই জায়গা থেকে আপনাদের বিএনপির টাইমে ফ্যামিলি প্ল্যানিং ইয়েগুলা খুব সক্রিয় ছিল, কিন্তু কিছু বছর ধরে সেটা আমরা অনুপস্থিত দেখি, যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাক্টিভিটিগুলো। তো ইনশাল্লাহ আমরা ক্ষমতায় এসছি, ওইটাও আমরা কন্ট্রোল করব, কারণ আমাদের দেশের জনসংখ্যাটা সম্পদের চেয়ে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে এই দেশের মানুষের জন্য। হ্যাঁ, এত ডেন্সলি পপুলেটেড দেশ আমার মনে হয় আর পৃথিবীতে কোথাও নেই। তো এটা একে জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে, অন্যদিকে ফ্যামিলি প্ল্যানিং আমাদের করতে হবে। এটা স্বাস্থ্য, হেলথ সেক্টরের থেকে করতে হয়,
এটা ইনশাল্লাহ আমরা দেখব সামনে। এটার জরিপটা যদিও আমার হাতে নেই যে এখন ফ্যামিলি কতটা মানে রেটটা কি, পপুলেশন বাড়ার যে রেটটা, এটা দেখে তারপরে সেভাবে আমাদের হ্যাঁ, মানে মাঠ পদক্ষেপ পর্যায়ে তো নিতে ছিল, হবে। মাঠ পর্যায়ে এই যে আপনি চরের কথা বললেন, ওই জায়গাগুলোতেই তো আসলে সমস্যার জায়গাটা, ওখানে তো কাজ করার জায়গাটা বেশি, নিম্নবিত্ত, বিত্তহীন বা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের জায়গাতে। এবারে যে ঈদ, তা ঈদে আপনার যারা ভোটার আছে, সাধারণ মানুষ আছে, তাদের কাছে আপনার কি বার্তা? আমরা একটি নতুন দেশ পেয়েছি, একটি নতুন সময় এসছে ইনশাল্লাহ। এই ঈদটা সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। সামনে একটি সুন্দর দেশের আশায়, একটি সুন্দর ফরিদপুরের আশায়, উন্নত ফরিদপুরের আশায় আমরা একটি ঈদ করব। আমি পাশে আছি ফরিদপুর মানুষের, এবং উন্নয়নের কাজ শুরু হয়ে যাবে এবং আপনারা দেখবেন দৃশ্যমান প্রতিটি উন্নয়ন। তো আমি সকলকে বলবো আমার সাথে থেকে আমরা একসাথে কাজ করব একটি সুন্দর ফরিদপুর। আপনি সংসদে যাচ্ছেন, সংসদে তো এর আগেও নারীর অংশগ্রহণ দেখেছেন, নারীদের অংশগ্রহণ দেখেছেন, সংরক্ষিত দেখেছেন। সরাসরি নির্বাচিত হয়ে আসা সংখ্যা কমই, এবারও কম, খুব যে বেশি তা না। সেই জায়গা থেকে সরাসরি লড়াই করে এসে আপনি কতটুকু এই সংসদে ভূমিকা রাখবেন? ফরিদপুরের জন্য তো অবশ্যই, কিন্তু আইন প্রণয়ন তো আর একটি শুধু নির্বাচনী আসনের জন্য না, সার্বিকভাবে জাতীয়ভাবে আপনার অবস্থানটা আপনি কোন জায়গাটা রাখতে চান? আমি যেগুলো আপনাকে বললাম যে মহিলাদের সচেতন করতে হবে। হ্যাঁ, আমি যেহেতু একটি নারী এবং আমি এখানে ডাইরেক্ট ইলেকশনে আমি নির্বাচিত হয়েছি, আমি নারীদের ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে চাই। এদেশের মানুষ, এদেশের নারীরা অনেক বঞ্চিত। আপনি যখন গ্রামে যাবেন, আপনি প্রান্তিক মানুষদের দেখবেন, তারা তাদের অধিকার সম্পর্কেও জানে না যে তাদের অধিকারটা কী। তো তাদেরকে শিক্ষিত করা, তাদেরকে সচেতন করা এবং পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে তারা দেশের উন্নয়নে কাজ করবে, এটা তাদেরকে বোঝাতে হবে। ন্যায় পথে থাকতে হবে, অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। এখানে যোগ করে যে এই যে একসময় আমাদের নারী সংগঠনগুলো, হ্যাঁ, শুধু রাজনৈতিক সংগঠন না, নারী যে সংগঠনগুলো ছিল, তারা এই যে আমাদের নারীদের নানা রকম যে সহিংসতার শিকার হতেন, সেই জায়গায় যতটা বলিষ্ঠ ভূমিকা রাখতেন, উচ্চকণ্ঠের, সেটা কি আপনি আগের মতো দেখতে পান তাদেরকে, ওই সংগঠনগুলোকে? আসলে কিছু সংগঠন আমি দেখি তারা সেমিনার, সিম্পোজিয়ামই বেশি করে, কিন্তু তারা তো প্রান্তিক নারীদের কাছে অতটা হয়তো বা পৌঁছতে পারে কি না আমি জানি না। আমাদের দেশ তো এই গ্রাম নিয়েই, ইউনিয়নগুলো নিয়েই, ঢাকা শহরের আশেপাশ তো আসল আমাদের দেশ না। গ্রামে ফিরতে হবে, হ্যাঁ, তৃণমূলে যেতে হবে, মানুষের নারীদের দুঃখ কষ্টটা দেখতে হবে, ওভাবেই কাজ করতে হবে। তো আমি আশা করি তারা যদি পিছিয়েও থাকে, আমরা তাদের সাথে আছি, আমাদের সাহায্য সহযোগিতা তারা পাবে। তারা যদি পৌঁছতে চায়, সত্যিকার যদি তারা কাজ করতে চায়, আমরা কাজ করব তাদের সাথে, আমাদের দল কাজ করবে, আমি আছি। আমি বলবো যে তারা আসুক, হ্যাঁ, তারা তাদের সমস্যা নিয়ে আসুক, আমরা কাজ করব একসাথে। আপনাকে ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই আপনি ফরিদপুরবাসী, ফরিদপুরের যে আপনার নির্বাচিত আসন, তার যে ভোটার, তাদের সঙ্গে এবং স্বাভাবিকভাবে ফরিদপুরের জনগণকে নিয়ে সুন্দর ঈদ কাটাবেন আপনি। এবং যেটা বললেন যে এই আনন্দটা তো মানে আরেকটু বিকশিত হোক, ঈদের আনন্দ, সেই শুভকামনা থাকলাম। আপনাদেরকে ধন্যবাদ, এখন টিভিকে ধন্যবাদ, এই কষ্ট করে আপনারা এসে আমার সাথে আমার ইন্টারভিউর জন্য, এবং আপনাদেরকে শুভকামনা এবং ঈদের শুভেচ্ছা, এবং ফরিদপুরবাসীকে এবং দেশবাসীকে একটি সুন্দর ঈদের উপভোগ করার জন্য ঈদ মোবারক, এবং সকলে ভালো থাকবেন। একটি সুন্দর দেশ, একটি সুন্দর ফরিদপুর গড়ার প্রয়াসে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।